ও মাগো, আমার কোমরটা গেল রে। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি। আর আমার চেঁচানো শুনে সামনের গাড়ি থেকে নেমে আসলো 5 জন মানুষ। 3টে ছেলে আর 2টো মেয়ে। 3টে ছেলের ভিতর একজন হলো আরিয়ান, পরনে তার ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট। দ্বিতীয় ছেলেটির নাম সায়ান, সেও শার্ট আর জিন্স পরা, চোখে তার চশমা। দেখে বোঝা যাচ্ছে কিছুটা গম্ভীর টাইপের ছেলে। আর 3 নাম্বার হলো জিসান, পরনে তার রেড গেঞ্জি আর জিন্স। তাকে দেখে বোঝা যাচ্ছে খুব হাসি খুশি টাইপের একটা ছেলে। আর মেয়ে 2জন। প্রথম মেয়েটি পরছে শর্ট ড্রেস, আর একটা পিচ্চি মেয়ে, মনে হয় ক্লাস 9-10-এ পড়ে, পরনে তার জিন্স আর টপস। তাদের মধ্যে ব্ল্যাক শার্ট পরা ছেলেটি বলে উঠল, এই মেয়ে চোখে দেখো না নাকি? দেখছো সামনে একটা গাড়ি আসছে, তাহলে সরে যাবে না? স্টুপিড মেয়ে কোথাকার। রেগে এক তো কোমরে ব্যথা পেয়েছি, তার ওপর আবার এতগুলো কথা শোনালো। মুহূর্তের মধ্যে রাগে আগুন আমি। এমন সময় দৌড়ে আসলো আমার সামনে তিশা আর রুহি। ওরা দুজনেই হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওরা বলল, তুই ঠিক আছিস তো মিম? ওদের কথার কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে সাইকেলটাকে উঠিয়ে নিজেও দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর সামনের ছেলেটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললাম, এই যে মিস্টার, একই তো ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, তার ওপর আবার অপমান করছেন। দোষ কার ছিল শুনি? আপনি তো ধাক্কা দিলেন আমার সাইকেলে, তাই তো পড়ে গেছি। আমি ধাক্কা দিয়েছি আরিয়ান। হুম, আপনি ধাক্কা দিয়েছেন। আমি ধাক্কা দেইনি, ইউ সামনে চলে এসেছ। এই নিয়ে আমার সাথে সামনে থাকা ছেলেটির সাথে ঝগড়া শুরু হয়ে গেল। হঠাৎই আরিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি জিসান আরিয়ানের কানে কানে বলে উঠল, দোস্ত, এ দেখি পুরো ঝাঁঝে ভরা লাল মরিচ। হুম, তা তো দেখতেই পারছি। ওই যে কানে কানে কি কথা বলা হচ্ছে শুনি। আমি। এমন সময় ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলে উঠল, আরিয়ান চুপ কর। এসব গ্রামের মেয়েদের সাথে কথা বলে পারবি না। গ্রামের মেয়েরা এক একটা ঝগড়ুটে হয় আর গাইয়া হয়। এই মেয়েটির কথা শুনে ওর পাশে থাকা আর একটা মেয়ে বলে উঠল, তুলি আপু, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি নূর, তুমি চিনো না এসব মেয়েদের? সামনে মেয়েটির কথা শুনে আরো মাথা গরম হয়ে গেল আমার। আমি সামনের মেয়েটির দিকে তাকিয়ে বললাম, এই যে মিস তুলোর বস্তা, কি সব বলছেন শুনি? গ্রামের মেয়েরা গাইয়া হয়, আর আপনি কি শুনি শহরে থাকলে আর ফাটা জামা পরলে বুঝি স্মার্ট মেয়ে হয়ে যায়? আমার কথা শুনে মেয়েটি রেগে চেঁচিয়ে বলে উঠল, ইউ, তুমি আমায় কি বললে? তুলোর বস্তা? মেয়েটির কথা শুনে হাসলাম আমরা 3জন। তারপর আমি বলে উঠলাম, আমি আবার এক কথা দুবার বলি না। মেয়েটি আরো কিছু বলতে যাবে এমন সময় সামনে থাকা ছেলেটি বলে উঠল তুলিকে, তুই থামো। ছেলেটির কথা শুনে মেয়েটা আর কিছু বলল না। তারপর আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, এই যে মিস লাল মরিচ। হোয়াট লাল মরিচ? আমি মরিচ? আমি মরিচ হলে আপনি কি? আপনি তাহলে হলেন ফাটা স্পিকার। কি কানা নাকি? এমন সময় লুঙ্গি ডান্স গানের রিংটোনে জিসানের ফোনটা বেজে উঠল। আচমকা এমন আহামরি একটা গানের রিংটোন শুনে আমি, তিশা, রুহি 3জনেই একসাথে হেসে দিলাম। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, ওরে কি গান রে মাইরি! এই গান কেউ রিংটোন দেয় নাকি? আমার কথা শুনে আরিয়ান বলে উঠল, আমার দোস্ত দেয়, তাতে তোমার কি?
এদিকে জিসান কতক্ষণ ফোনে কথা বলে আরিয়ানকে বলে উঠল, এইখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি, দাদু তো ওয়েট করছে, আর দেরি হলে তো শাস্তি দিবে। ও দেখছো, আমি তো ভুলেই গেছিলাম। এই সব হয়েছে মিস লাল মরিচের জন্য। ওই যে মিস্টার ফাটা স্পিকার। এত কথা বলার কিছু নেই, আমি ইচ্ছে করে আপনাদের দেরি করাইনি। আপনারা নিজেরাই দেরি করেছেন। এমনিতে আমাদেরও তারা আছে। হুই রুহির দিকে সাইকেল ধরিয়ে ওদের বললাম, চল, এসব ফাটা স্পিকারদের সাথে কথা বলে লাভ নেই। এই বলে কিছুটা হাঁটতেই ধারাম করে গাড়ির চাক্কার পাশে পড়ে গেলাম আমি। সাথে সাথে সামনে থাকা আরিয়ান, জিসান, সায়ান, তুলি, নূর 5 জন একসাথে উচ্চ স্বরে হেসে দিল। আমি শুধু মাথা নিচু করে বসে রইলাম। এমন সময় রুহি আর তিশা দৌড়ে এসে ধরে উঠালো আমায়। আমি উঠে বললাম, এভাবে পাগলের মতো হাসার কিছু হয়নি। হুহ। এই বলে রুহি আর তিশার হাত ধরে ওখান থেকে চলে আসলাম আমরা। কিছুটা দূর যেতেই ওদের সামনে উচ্চ স্বরে হেসে দিলাম আমি। আমার হাসি দেখে তিশা আর রুহি অবাক হয়ে বলল, তুই হাসছিস কেন? পিছনে তাকিয়ে দেখ, আগে আগে ক্যা হোতা হে। মানে? আরে পিছনে ঘুরে তাকিয়ে দেখ না। আমার কথা মতো ওরাও পিছন ঘুরে তাকালো। এদিকে আরিয়ান, জিসান, অর্ণব, নূর আর তুলিরা গাড়িতে বসে কিছুটা দূর যেতেই গাড়ি হাওয়া ফুস, মানে গাড়ির চাক্কার পাম্প শেষ। গাড়ি থেকে নেমে 5 জনেই অবাক। আরে গাড়ির পাম্প শেষ হয়ে গেল কিভাবে? সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে আমরা 3 জনেই উচ্চ স্বরে হেসে দিলাম। কারণ কাজটা তো আমিই করছি, তখন পড়ে কি এমনি এমনি গেছিলাম নাকি? এই জন্যই তো পড়েছিলাম। আরও হাসো বাবু, জোরে জোরে হাসো। এই বলে 3 জনেই হাসতে হাসতে সাইকেল করে চলে যেতে লাগলাম নিজেদের কাজে। এদিকে আরিয়ানদের আর বুঝতে বাকি নেই কাজটা কে করেছে। আরিয়ান তো রাগে আগুন হয়ে গেছে। এমন সময় জিসান বলে উঠল, দেখছো কি শয়তান মাইয়া কিভাবে গাড়িটার 12টা বাজিয়ে চলে গেল। সাংঘাতিক মেয়েরে বাবা। এমন সময় সায়ান বলে উঠল, এখন কি উপায়? সায়ানের কথা শুনে আরিয়ান বলে উঠল, উপায় তো একটা বের করতেই হবে। সাইকেল করে সামনে যাচ্ছি আমরা। উদ্দেশ্য হলো ফোনে রিচার্জ করব। রুহিদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি আমি আর তিশা। বিশেষ কোনো কারণ ছাড়াই এসেছি। গ্রামের বাড়ি বরাবরই ভালো লাগে আমার। আর আমরা 3 জনই অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। ভার্সিটি বন্ধ, তাই 3 জন মিলে এখানে ঘুরতে এসেছি। রুহির ফ্যামিলিরাও ঘুম ভালো, বিশেষ করে দাদু আমায় খুব ভালোবাসে। আমার ভাবনার মাঝেই রুহি বলে উঠল, কাজটা তুই ঠিক করিসনি কিন্তু। কোনো কাজের কথা বলছিস বলতো তুই? আমার কথা শুনে তিশা বলে উঠল, আরে তুই বুঝতে পারছিস না, টায়ার ফাটার কথা বলছে ও। ওহ, আর করব না কেন, শুধু শুধু কথা শোনালো কেন? আর ওই মেয়েটাকে তো ইচ্ছে করছিল ঠাটিয়ে একটা থাপ্পড় মারি। কিন্তু এখন যে টায়ার ফাটিয়ে দিলি, এখন ওরা যাবে কি করে? তার ওপর ওই ছেলেটা তো বলল দেরি হলে নাকি ওদের দাদু শাস্তি দিবে। রুহি, দেয় দিক, আমাদের কি তাতে? আমাদের সাথে তো আর দেখা হবে না। আর মনু, তুমি এত ওদের হয়ে কথা বলছো কেন বলো তো? হুম, তাল মে জারুর কুচ কালা হে। আমার কথা শুনে তিশা হেসে বলল, আরে মামুনি তো ওই চশমা পরা ছেলেকে দেখেই ক্রাশ খাইছে। তিশার কথা শুনে অবাক হয়ে বললাম, আমিস্টার কি ওমা কহন? আরে না, ও মিথ্যা কথা বলছে। রুহির কথা শুনে তিশা বলে উঠল,
ওই আমি মিথ্যা কথা বলছি তুই তো তখন আর কিছু বলতে পারল না তিশা তার আগেই রুহি মুখ চেপে ধরল তিশার আর যেটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না আসলে তালমে কালাকে হে আসল মে পুরি তালহি কালা হে। ওদের কাণ্ড দেখে বলে উঠলাম আমি স্টার বুঝতে পারি ঘটনাটা। তারপর তিনজন একসাথেই হাসতে হাসতে চললাম নিজেদের গন্তব্যে। পাক্কা 1.5 ঘন্টা গাড়ি ঠেলতে ঠেলতে তাদের গন্তব্যে পৌঁছালো আরিয়ানরা। প্রত্যেকের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ান তো মনে হয় মেয়েটাকে আরেকবার পেলে কি করত ও নিজেও জানে না। ধীরে ধীরে বাড়ির ভিতর পৌঁছালো তারা। বাড়ি ঢুকতেই সবাই হেসে তাকালো তাদের দিকে। আরিয়ান সবার কাছে গিয়ে কথা বলতে শুরু করল। এমন সময় আসলো দাদু। আরিয়ান গিয়ে তাকে জড়িয়ে ধরতেই দাদু বলে উঠল, এত দেরি কেন হলো? আসলে দাদু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। ওমন গাড়ি চালাও কেন যে গাড়ি অর্ধেক রাস্তায় আসতেই নষ্ট হয়ে যায়? আসলে দাদু হইছে আর কিছু বলতে হবে না। সামান্য রেগে। এদিকে আরিয়ান ভাবছে এই সব কিছু ওই মেয়েটার জন্য হয়েছে। আরেকবার দেখা হোক মজা বুঝাবো। এমন সময় বাড়ির ভিতর প্রবেশ করল মিম, তিশা আর রুহি। ওদের দেখে রীতিমতো অবাক হল আরিয়ান, সায়ান, জিসান, নূর আর তুলি। 5 জনেই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। বাড়ির ভিতর ঢুকতেই সামনে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে আমার। হায় রে, এরা এখানে কেন? এখন কি হবে? দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিয়ান। আর আমি ভয় কাচুমাচু হয়ে তাকিয়ে আছি তার দিকে। আগে যদি জানতাম ওনার সাথে আবার দেখা হবে তাহলে জীবনেও টায়ার ফাটানো তো দূরে থাক টায়ারের কাছেও যেতাম না আমি। কে জানতো এই ফাটা স্পিকার রুহির কাজিন হবে। কিছুক্ষণ আগে নিচে ওনাদের দেখে অবাক হলাম আমরা, সাথে ওনারও যে বেশ অবাক হয়েছে আমাদের দেখে সেটাও বেশ বুঝতে পেরেছি আমি। রুহি তো মনে মনে বহুত খুশি তার ক্রাশও আছে এখানে। রুহি নাচতে নাচতে গেল তার মায়ের কাছে। জিজ্ঞেস করতে এরা এখানে কেন? আমিও গিয়ে রুহির পাশে গিয়ে দাঁড়ালাম। আন্টি রুহির কথা শুনে বলে উঠল, ও তোর রেনু ফুপ্পির ছেলে মানে তোর ফুপাতো ভাই, আর নূর হলো ওর ছোট বোন মানে তোর ফুপাতো বোন। আর বাকিরা হলো ওর বন্ধুরা। ওরা সবাই একসাথে ভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ে। আর নূর ক্লাস 10-এ। ওরা কখনো গ্রামে আসেনি তাই আসছে এইবার গ্রাম ঘুরে দেখতে। কিন্তু এই ভাইয়াকে আর নূরকে আগে কখনো তো দেখিনি। দেখবি কিভাবে, ও তো তেমন কোথাও যায় না। আর আমরাও তো ওদের বাসায় একবারই গিয়েছিলাম আর তখন ও আর নূর ছিল না তাই দেখিসনি। ও এই তাহলে আরিয়ান ভাইয়া। তাই তো তখন নামটা চেনা চেনা লাগছিল। রুহির কথা শুনে আন্টি অবাক হয়ে বলল, কখন? আর বলো না মারা। আর কিছু বলতে পারল না রুহি, তার আগেই রুহির পায়ে দিলাম একটা পাড়া, সাথে সাথে চেঁচিয়ে উঠল। সাথে সাথে আশেপাশের সবাই আমাদের দিকে তাকালো। এমন সময় দাদু বলে উঠল, কি হলো রুহি, তুমি চেঁচিয়ে উঠলে কেন? ও কি বলবে আর আগেই আমি বলে উঠলাম, ওহ কিছু না দাদু ভাই, ওই সামনে একটা টিকটিকি দেখে চেঁচিয়ে উঠল আর কি। জোরপূর্বক হেসে আমার কথা সবাই মেনে নিয়ে চলে গেল। এমন সময় দাদু ওনাদের বলে উঠল, যাও সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। সাথে সাথে সবাই চলে গেল। এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে গেলেও আরিয়ান আর তুলোর বস্তা থুককু তুলি আফায় রাগী লুক নিয়েই চলে গেল। তুলি আফার বিষয়টা খুব একটা গায়ে না মাখলেও আরিয়ানের লুকটায় ভয় লাগল। না জানি সামনে পেলে কি করবে। আমি তো ভাই ভুলেও ওনার সামনে যাচ্ছি না। এই ভেবে কিছুক্ষণ গিয়ে দাদু পাশে দাঁড়ালাম।
খুব ভালো লাগে আমার দাদুর সাথে থাকতে। আমি সামনে যেতেই দাদুভাই বলে উঠল, কি হলো আমার ময়না পাখিকে এত চিহ্নিত লাগছে কেন? আমি দাদুকে খুশি মনে জড়িয়ে ধরে বললাম, কিছু হয়নি দাদু ভাই। তারপর কিছুক্ষণ দাদুর সাথে কথা বললাম। এমন সময় সবাই সিঁড়ি নেমে আসলো। সায়ান, জিসান, তুলি, নূর। ওনাদের দেখে আমি আর কোনো কিছু না ভেবেই দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আর একটা রুম টপকে আরেক রুমে যাব এমন সময় হুট করে কেউ হাত ধরে দিল টান। হঠাৎ করে যে এমন কিছু একটা হবে সেটা হয়তো আমি ভাবতেই পারিনি। ভয়ে চোখ মুখ বন্ধ করে আছি। বর্তমানে জীবনে প্রথমবার কোনো ছেলে এতটা কাছে চলে এসেছে। আমার মনে হচ্ছে হার্টবিট ওঠা নামা করছে, বুকের ভিতর দগ দগ করছে, মনে হচ্ছে এখনই শ্বাস বন্ধ হয়ে যাবে আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ই আপ নি এই ভাবে আমায় টান দিলেন কেন? তুমি আমার গাড়ির টায়ার পাঞ্চার করেছ কেন? ওনার কথা শুনে ভয় কাঁপা কাঁপা গলায় বললাম, কে বলেছে আপনায় যে আমি আপনার গাড়ির টায়ার ফাটাইছি? তোমার সাহস তো কম না, একই তো গাড়িটার 12টা বাজাইছ, তার ওপর আবার বড় বড় কথা বলছ। দেখুন আমি কিছু করিনি, আমায় যেতে দিন। এমন সময় দরজায় নক করল কেউ। হঠাৎ এমনটা হওয়াতে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম। ওপর পাশ থেকে তুলি আফায় বলে উঠল, কি হলো আরিয়ান, তুই এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিস একা একা? তুলি আফার কথা শুনে আরিয়ান আমার দিকে তাকিয়ে জোরে বলে উঠল, কিছু করছি না, এখনই আসছি, তুই যা। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছি তুলি আফায় চলে গেছে। হঠাৎই আরিয়ান বলে উঠল, এত ঝাঁজ কেন তোমার লাল মরিচ? এই মুহূর্তে ওনার উপর রেগে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো আমার। ব্যাস, মাথা ঘুরে পড়ে গেলাম আমি আরিয়ানের বুকে। সাথে সাথে আরিয়ান অবাক হয়ে ধরে ফেলল আমায়। তারপর বলে উঠল, কি হলো তোমার লাল মরিচ? আমি বুঝতে পেরেছি আরিয়ান ভয় পেয়েছে। ব্যাস, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমিও আচমকা আরিয়ানকে ধাক্কা মেরে দরজা খুলে দৌড়। আর যাওয়ার আগে চেঁচিয়ে বললাম, যা করেছি বেশ করেছি, ফাটা স্পিকার। ব্যাস, আমি দৌড় আমার আর পায়কে। এদিকে আরিয়ান যেন এখনো শকট হলো, কি হলো এই মায়ে সেটা ভেবে। আরিয়ান হাসতে হাসতে বলল, ঠিক আছে লালমরিচ, আমিও ইটের জবাব পাথর দিয়ে দিব। জাস্ট ওয়েট। এই বলে মুচকি হেসে ঘর থেকে বের হলো আরিয়ান। রান্নাঘরে আন্টির কাজে হেল্প করছে রুহি। আর কিছুক্ষণ পর পর সায়ানের দিকে তাকাচ্ছে সে। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এর আগে কখনো কোনো ছেলেকে দেখে এমন হয়নি তার। তবে কি সায়ানকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছে? না না, এসব কি ভাবছে, ধুর, মনে হয় মাথাটা পুরোই গেছে। হঠাৎই রুহির মাথায় চাটি মারল তিশা। আচমকা এমনটা হওয়াতে রুহি পুরো অবাক হল। তারপর তিশাকে দেখে বলে উঠল, কি হলো, মারলি কেন? কি এত ভাবছিস সাতচুন্নি? কই কিছু না তো। এখনো তো খাই সুজি, তাই মনু যতই লুকাও সবই বুঝি। রুহি একটা বিরক্তমাখা মুখ নিয়ে বলে উঠল, তোর মাথা বুঝছস? এখন তো সেটাই বলবা। তুমি যে সায়ান ভাইয়াকে দিকে তাকিয়ে লাইন মারছ তা আমি ভালো করেই বুঝতে পারছি। তিশা এখন কিন্তু খারাপ হয়ে যাবে তেমন কিছুই নয়। তা তো বুঝতেই পারছি। রুহি আর কিছু বলতে যাবে তার আগেই আন্টি রুহিকে ডেকে বলল, ফ্রিজ থেকে ডিম নিয়ে তার কাছে যেতে। এই মুহূর্তে রুহি আটা মাখতে ব্যস্ত। আর তা দেখে তিশা বলে উঠল,
আমিই নিয়ে আসছি আন্টি। এই বলে তিশা ফ্রিজ থেকে 10টা ডিম বের করে একটা বাতিতে করে নিয়ে হাঁটতে শুরু করল। ওদিকে উল্টো দিকে সোফার সামনে দাঁড়িয়ে লাফিয়ে হাসতে হাসতে কথা বলছিল জিসান সবার সাথে, আর সায়ান মোবাইল হাতে নিয়ে সোফায় বসে গুতাচ্ছিল। সায়ানের পাশে তুলি আর নূরও বসেছিল, আর ওরা সবাই জিসানের কথা শুনতেছিল আর হাসাহাসি করছিল। জিসান বরাবরই হাসি খুশি আর ফানি টাইপের, আর লাফালাফি করতে পছন্দ করে। এমন টাইপের একটা ছেলে সহজেই সবার সাথে মিশে যেতে পারে, আর তার এই অতিরিক্ত লাফালাফি করাই সবসময় তার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, যেমন এখন হতে চলেছে। সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরিয়ান। সবাইকে একসাথে সোফায় বসে হাসাহাসি করছিল, তাই সেও গিয়ে বসল তাদের মাঝে। আরিয়ানকে দেখে জিসান বলে উঠল, দোস্ত এতক্ষণ কি করছিলি? রুমে বসে কাবাডি খেলছিলি নাকি? বেডা, একটা তেলাপোকাকে ধরতে গেছিলাম। ব্যাস হয়ে গেছে। জিসান লাফ দিয়ে উঠে আরিয়ানের কথা শুনে, কারণ জিসান ছোটবেলা থেকেই তেলাপোকায় প্রচণ্ড ভয় পায়, চেঁচিয়ে বলল, কোথায় কোথায় আরশোলা? এই বলে পিছন দিকে ঘুরে সরে আসতে নেয় জিসান। এদিকে রান্নাঘরের কাছ থেকে তিশা ডিমের বাটি নিয়ে আসতেছিল, আর এদিকে জিসান চেঁচিয়ে লাফাতে লাফাতে গিয়ে পড়ল তিশার গায়ের উপর। আচমকা এমনটা হওয়াতে দুজনেই তাল সামলাতে না পেরে পড়ে গেল নিচে। তিশা নিচে আর তিশার উপরে জিসান, আর জিসানের মুখ গিয়ে পড়ল ডিমের বাটির উপর। ব্যাস, কেল্লাফতে যা হবার হয়ে গেছে। পুরো 10টা ডিম ফেটে লাগল জিসানের মুখে। ঘটনাটা ধাপ করে হয়ে যাওয়াতে সবাই পুরো হা হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। কিছুক্ষণের মধ্যেই হাসির রোল পড়ে গেল পুরো বাড়িতে। সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম আমি। এমন আহামরি ঘটনা দেখে চোখ পুরো রসগোল্লা হয়ে গেল আমার। জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম আমি ওদের দিকে। এদিকে তিশা পড়েছে মহা বিপদে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। হঠাৎই তিশা চেঁচিয়ে বলে উঠল, কানা নাকি? ঠিক মতো দেখে হাঁটতে পারেন না নাকি? উঠুন বলছি আমার উপর থেকে। এদিকে জিসান কি করবে বুঝতে পারছে না। তার চোখে মুখে কিছু লাগাতে সে চোখ খুলতে পারছে না। মেইলি কণ্ঠ শুনে জিসান বলে উঠল, আমি উঠতে পারছি না, আমার চোখে কিছু একটা লেগে গেছে। জিসানের কথা শুনে তিশার আর বুঝতে বাকি রইল না কি লেগেছে জিসানের মুখে। হায় রে, এটা কি করলেন আপনি? আগে তাড়াতাড়ি উঠুন আমার উপর থেকে। জিসান কোনো কিছু না বলে ধীরে ধীরে উঠে পড়ল তিশার উপর থেকে। তিশা উঠে সোজা রান্নাঘরের দিকে দৌড়, কারণ তার মানসম্মান যে প্লাস্টিক করে দিল জিসান। এদিকে জিসান দাঁড়িয়ে আরিয়ানদের উদ্দেশ্যে বলল, দোস্ত আমার চোখে কি যেন লেগে গেছে, আমি চোখ খুলতে পারছি না কেন? এই বলে সবার দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই সবাই আরো উচ্চ স্বরে হাহা করে হেসে দিল, কারণ জিসানের পুরো মুখে ডিম লেগে ভূতের মতো দেখাচ্ছে তাকে। আশেপাশে সবাই হেসে দিল জিসানের কাণ্ডে। আর জিসান সবার হাসির কারণ বুঝতে না পেরে হাবলার মতো দাঁড়িয়ে রইল। তারপর বলো মনু, কেমন ফিলিংস হলো তোমার? রান্নাঘরে দাঁড়িয়ে কথাটা বলে উঠলাম আমি তিশাকে। আর আমার কথা শুনে রুহি মুখ চেপে হেসে বলল, বল কেমন লাগছে এখন? তিশা অবাক হয়ে দুজনের কথা শুনেই বলল, তোরা কিসের ফিলিংসের কথা বলছিস বলতো? লেখুকি রুহি, দেখ বান্ধবী তো বুঝতেই পারছে না। আমার কথা শুনে রুহি হেসে বলে উঠল, দেখছি তো। আমাদের দুজনের হাসাহাসিতে তিশা বিরক্তমাখা মুখ নিয়ে বলল, তোরা হাসাহাসি বন্ধ করবি। আর ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু আমাদের হাসি যেন থামছেই না। আর তিশা হাবলার মতো দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে গেল।
ও যেতেই আমরা দুজন আরো উচ্চ স্বরে হেসে দিলাম। ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে আছে আরিয়ান, আর ওয়াশরুমের ভিতরে জিসান, আর বাকি সবাই বিছানায় বসে হাসাহাসি করছে। হঠাৎই আরিয়ান বলে উঠল জিসানকে, তাড়াতাড়ি মুখ ধুয়ে বেরিয়ে আয়। দোস্ত, মুখ থেকে কেমন যেন ডিম ডিম গন্ধ আসছে। আরিয়ান জিসানের কথা শুনে হেসে বলল, আব্বে বোকা ছেলে, তোর পুরো মুখে ডিম লেগে গেছে। জিসান আরিয়ানের কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, কি আরে আগে বলবি না? এই বলে জিসান তাড়াতাড়ি মুখ ধুতে শুরু করল। আরিয়ান জিসানের কাণ্ড দেখে হাসতে হাসতে গিয়ে বসে পড়ল বাকিদের সাথে বিছানায়। কিছুক্ষণের মধ্যেই জিসান মুখ ধুয়ে বেরিয়ে আসলো সবার সামনে। সবার সামনে আসতেই সবাই উচ্চ স্বরে হেসে দেয়। জিসান ওদের হাসি দেখে বলে উঠল, হইছে, আর হাসা লাগবে না, তোদের দাঁত যতগুলো আছে সব পড়ে যাবে। জিসানের কথা শুনে তুলি বলে উঠল, পড়ে গেলে তোরগুলো লাগামু আনে, তোরে দিমু না। জিসানের কথা শুনে আরিয়ান বলে উঠল, তাইলে কারে দিবি যে মেয়েটার উপর পড়ে গেলি তারে? আরিয়ানের কথা শুনে 2 মিনিটের জন্য হলেও জিসান কল্পনায় চলে যায় তখনকার বিষয়টা নিয়ে। কিছু একটা ভেবে আনমনে হাসল জিসান। হঠাৎই জিসানের মাথায় একটা চাটি মারল আরিয়ান। তারপর বলে উঠল, কি এত ভাবছিস বলতো? না কিছু না। তারপর বলো মামা, ডিমের পারফিউমটা কেমন লাগলো? আবার যা, আমি তোগো লগে আর খেলুম না আমি। জিসানের কথা শুনে হেসে দিল সবাই। সারাদিন হাসাহাসি করতে করতেই কেটে গেল তাদের। রাতে খাবার টেবিলে গোল বসে আছি আমরা সবাই। এদিকে তিশা আর জিসান দুজনেই মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আর ওদের এভাবে মাথা নিচু করে থাকার মূল কারণ হল জিসান। এই মুহূর্তে আমরা সবাই দুপুরের সেই ঘটনাটা নিয়ে হাসাহাসি করছি। এমন সময় আমাদের মাঝে আসলো দাদু। সাথে সাথে সবাই চুপ, আমরাও চুপ। তারপর সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। ধীরে ধীরে খাবার টেবিলে নীরবতা এসে গ্রাস করল। আমার সামনে বসেছে আরিয়ান, আরিয়ানের বাম পাশে তুলি, আর ডান পাশে সায়ান, তারপর জিসান, তারপর নূর। আর আমাদের দিক থেকে তিশা জিসানের সামনে, আর রুহি সায়ানের। আর আমাদের সবার মাঝখানে বসেছে দাদু। এইভাবে নীরবতা ভালো লাগে নাকি ধুর? বোরিং লাগছে। এই ভেবে তিশা পায়ে একটা খোঁচা মারলাম আমি। আমার কাজে তিশা অবাক হয়ে বলল, কি হইছে? ভালো লাগছে না? সবাই এইভাবে চুপচাপ কেন? বোবা হয়ে গেল নাকি? এত কথা কেন বলিস তুই? চুপচাপ খেয়ে নে। আচ্ছা দেখতো রুহি আফায় কি করছে। নিশ্চয়ই সায়ান ভাইয়ার দিকে মিটমিট করে তাকাচ্ছে আর হাসছে। আমার কথা শুনে তিশা রুহির দিকে তাকালো। আর যা ভাবছিলাম তাই ঠিক। আফায় সায়ানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর সায়ান সে একটা গোমরা মুখী চুপচাপ খাবার খাচ্ছে। মনে হয় বউ মরছে এমন। আমার কথা শুনে তিশা হেসে বলল, ঠিকই বলছো, ভাইয়াটা কেমন যেন সবসময় চুপচাপ থাকে। আমাদের ফিসাফিসিতে দাদুভাই বলে উঠল, কি হলো ময়না পাখি আর টিয়া পাখি, তোমরা দুজন কি ফুসফুস করছো? ব্যাস হয়ে গেল। দাদুর কথা শুনে সবাই আমাদের দিকে তাকালো। এমন সময় আরিয়ান বলে উঠল, কি আর বলবে দাদু, নিশ্চয়ই খাবার টেবিলে বসে মশা মারছে। আরিয়ান কথা শুনে হেসে দিল সবাই। ওই আপনাকে কে বলছে আমার বিষয়ে কথা বলতে? হু। আমার কথা শুনে আরিয়ান চেঁচিয়ে বলে উঠল, দাদু তোমার ময়না পাখির আরও খাবার লাগবে। আরিয়ানের কথা শুনে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, শালায় বলে কি আরও খাবার লাগবে? আমি তো এগুলোই খেতে পারছি না।
আরিয়ানের কথা শুনে দাদুভাই বলে উঠল, সেটা কেন ময়না পাখি, তোমার আরো খাবার লাগবে, আমাদের বলবে না? দাদুভাই, আমার আর লাগবে না, উনি মিথ্যা কথা বলছে। দাদু ওর কথা বিশ্বাস করবে না, ও লজ্জায় মিথ্যা কথা বলছে। আরিয়ানের কথা শুনে আন্টি আমায় আরো খাবার দিল, যা দেখে চোখ মুখ রসগোল্লা হয়ে গেছে। এত খাবার কেমনে খামু? এইগুলো সব ফাটা স্পিকার ইচ্ছে করে করল এমন। আচ্ছা ঠিক আছে, আমারও সুযোগ আসবে বাবু, তারপর আমিও দেখিয়ে দিমু। এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে খাবার খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আর খাবার যাচ্ছে না পেটে, তাই তিশাকে বললাম, বইন কিছু খাবার নিবি? না আর হবে না, এমনিতেই পেট ভরে গেছে। এদিকে আরিয়ান মুখ চেপে হাসছে আর মনে মনে বলছে, এইবার বুঝো ঠেলা, আমার গাড়ির 12টা বাজাইছ না, এখন আমিও তোমার 12টা বাজাই দিছি। একে একে সবাই খাবার খেয়ে চলে যাচ্ছে, আর আমি এখনো বসে আছি। সবাই যেতেই অর্ধেক খাবারের প্লেট নিয়ে উঠতে যাব। এমন সময় আরিয়ান বলে উঠল, কোথায় যাচ্ছ লালমরিচ? আরিয়ানের কথা শুনে আমতা আমতা করে বললাম, আমিস্টার। কই, কোথায় না তো, কোথাও যাচ্ছি না। সত্যি তো? তাহলে খাও, সব খাবার না খাইয়ে তোমায় তো উঠতে দিচ্ছি না। এই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে আমার। আমি জীবনে কোনোদিন এত খাবার একসাথে খাইনি। শেষমেশ কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলাম। এদিকে আমার অবস্থা দেখে রুহি তিশা দুজনেই হাসছে। ইচ্ছে তো করছে দুটোর মাথা বাড়ি মেরে ফাটিয়ে দেই, কিন্তু এই মুহূর্তে তা পসিবল না। বেশ কিছুক্ষণ পর সব খাবার শেষ করে ফেললাম আমি। রাত 10টা। রুমের মধ্যে পায়চারি করছি আমি। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। সব হইছে ওই ফাটা স্পিকারের জন্য, ছাড়মু না আমি। এর শাস্তি যে পর্যন্ত না দিচ্ছি সেই পর্যন্ত আমার ঘুম আসবে না। এই মুহূর্তে বক বক করছি আমি, স্টার। শালা, তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস, তোর বউ তোরে সারাদিন জ্বালাবে দেখিস, তোরে প্রচুর মারবে। আমার মতো এত সুন্দর একটা ইনোসেন্ট মায়ার লগে এমন করলি না, তোর ভালো হবে না দেখিস। আর বিছানায় বসে বসে আমার কাণ্ড দেখে হাসছে তিশা আর রুহি। হঠাৎই সামনে একটা বালিশ দেখলাম আমি। সাথে সাথে বালিশটা হাতে নিয়ে মারলাম দুটোর মুখে। রুহি বালিশ ধরে বলল, আমাদের মারছিস কেন? ঠিকই তো, আমাদের মারছিস কেন তুই? তিশা, তোরা হাসছিস কেন? হাসব না। আর আমাদের না মেরে মারতে হলে গিয়ে ফাটা স্পিকারকে মার। তিশার কথা শুনে মনে হল, ঠিকই তো, ওদের না মেরে ফাটা স্পিকারকে তো মারা উচিত, কিন্তু কেমনে? হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো আমার। ব্যাস চুপি চুপি রুম থেকে বেরিয়ে উকি মারতে লাগলাম আমি নিচে। উদ্দেশ্য হলো নিচে আরিয়ান আছে নাকি। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উকি মারছি আমি, কিন্তু কেউ কোথাও নেই। হয়তো সবাই ঘুমিয়ে পড়ছে। এই ভেবে আবার উপরে উঠতে যাব এমন সময় কেউ বলে উঠল, এইভাবে চোরের মতো উকি মারছ কেন? আচমকা এমনটা হওয়াতে ভয় ঘাবড়ে গেলাম আমি। সামনে তাকিয়ে আরিয়ানকে দেখে আরেক দফা অবাক হলাম আমি। তারপর নিজেকে সামলিয়ে বললাম, চোরের মতো উকি মারব কেন? আসলে আসলে কি? আসলে আসলে কি? আসলে? আমার কথা শুনে আরিয়ান বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, আরে আসলে কি সেটা বলবে তো? আপনি একটু নিচু হন, কানে কানে বলবো। আমার কথা শুনে আরিয়ান সিরিয়াস কিছু মনে করে মাথা নিচু করল। আরও নিচু হন, আরও নিচু হতে হবে। হুম।
আরিয়ান আমার কথা শুনে আরো একটু নিচু হল। আচ্ছা, আপনি কি বাংলা বুঝেন না? বলছি কানে কানে বলবো, আপনার কানটা আমার কাছে নিয়ে আসুন। আমার কথা শুনে আরিয়ান আরো নিচু হল। ব্যাস হয়ে গেছে। আরিয়ান নিচু হতেই আরিয়ানের মাথায় আমার মাথা দিয়ে ঠাসস করে দিলাম একটা বাড়ি। তারপর বলে উঠলাম, এইটা করার ছিল। আর এটা হলো খাবারের সময় আমায় হেনস্থা করার জন্য। তারপর আমার আর পায়েকে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা রুমে। এদিকে আচমকা এমনটা হওয়াতে আরিয়ান পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। আরিয়ান কপালে হাত দিয়ে হা হয়ে দাঁড়িয়ে আছে, যেন কি হলো সব তার মাথার উপর দিয়ে গেছে। কিন্তু লাল মরিচে বাড়িটা মেরেছে খুব জোরেই। তারপর আরিয়ান মাথায় হাত দিয়েই উপরে উঠতে লাগলো আর বলছে, ঠিক আছে, আমিও পরে তোমায় দেখে নেব, শয়তান মাইয়া কোথাকার। রুমে ঢুকে সোজা নাগিন ড্যান্স দিতে লাগলাম আমি। আর গান গাইছি, উড়ে উড়ে মামা, উড়ে উড়ে কাককু, কি মজা পাইছি, ডিস্কো ড্যান্স দিছি লগে আরো দিমু। ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। গ্রামের বাড়ির সকালটা খুব সুন্দর হয়। হালকা শীত শীত ভাব একটা। পাখির কিচিরমিচির শব্দ, উফ কি যে সুন্দর। বিছানা থেকে উঠে বসলাম আমি। এখনো বেঘরে ঘুমিয়ে আছে তিশা আর রুহি। কাল সারারাত আমার কাণ্ড দেখে ওরা হাসতে হাসতেই শেষ। তবে কাল রাতে আমার খুব ভালো লেগেছে। আনমনে হাসলাম আমি। তারপর চুপি চুপি বিছানা থেকে নেমে পড়লাম আমি। তারপর মাথায় ওড়না জড়িয়ে রুম থেকে বেরিয়ে সোজা নিচে নামলাম। গ্রামের এই শিশির ভেজা সকালবেলা রাস্তায় দাঁত ব্রাশ করতে করতে হাঁটার বিষয়টা খুব মজাদার। চুপি চুপি বাড়ির বাহিরে বেরিয়ে আসলাম। গ্রামটা অসম্ভব সুন্দর। আর এই মুহূর্তে বাড়ির পিছন দিকে যাচ্ছি আমি। বাড়ির পিছন দিকটাও খুব সুন্দর। সারি সারি গাছপালা, কিছুটা দূরে যেতেই একটা সুন্দর পুকুর আছে সামনে। এখানে আমরা আসছি আজ 3 দিন হল। আর প্রতিদিনই এখানে এসে মুখ ধুই আমি। বিষয়টা আমার কাছে খুব মজাদার লাগে। পুকুর বরাবরই আমার ভালো লাগে, কিন্তু সমস্যা হলো আমি সাঁতার জানি না। ছোটবেলা থেকে শহরের পরিবেশে বসবাস আমার, তাই এমনটা হয়েছে। প্রথম প্রথম খুব ভয় লাগলেও এখন আর লাগে না। বর্তমানে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই হাঁটছি আমি। হালকা রৌদ্রের তাপ আর চারদিকে রয়েছে খেজুর গাছসহ বিভিন্ন ধরনের গাছপালা। তবে সমস্যা যেটা হলো, পুকুরটা কাছে যাওয়ার আগে একটা গাছের হাক্কা, গ্রামের ভাষায় আর শহরের বাসায় বলতে গেলে ছোট্ট একটা পুল আছে, যার নিচে আছে অল্প সংখ্যক কাদা পানি। আশেপাশে ধরার মতো কোনো সিস্টেম নেই, শুধু ছোট্ট একটা মোটা গাছ রাখা। এই জিনিসটা পার হতে প্রতিদিনই সমস্যা হয়, মনে হয় কখন যেন পড়ে যাই ওই কাদা পানির মধ্যে। তবে পড়ে গেলে তেমন একটা প্রবলেম না হলেও পুরো জামাকাপড় ভিজে কাদায় মেখে যাব আমি। আর যেটা আমি মোটেও চাচ্ছি না। প্রতিদিনের মতো জুতো খুলে হাতে নিলাম, তারপর ধীরে ধীরে পুলটা পার করতে লাগলাম আমি। কিছুক্ষণের মধ্যেই পার হয়ে গেলাম। ব্যাস, আমার কাজ শেষ। তারপর গেলাম পুকুরটার কাছে। অসম্ভব সুন্দর একটা পুকুর। এদিকে মিমের পিছন পিছন অন্য আরেকজনও যে এসেছে, সেটা হয়তো সে বুঝতেও পারেনি। ঘুম থেকে উঠেই আরিয়ান কিছুক্ষণের জন্য জানালার পাশে দাঁড়ায়, আর তখন সে লাল মরিচকে বাহিরে একা বের হতে দেখে সেও পিছন পিছন চলে আসে। কারণ আর যাই হোক, সুযোগ পেলে শায়েস্তা করার ইচ্ছে তো তার আছেই। আর কাল রাতের যা করছে তার জন্য তো কিছু একটা করতে হবে। এই ভেবে সেও চলে আসে পিছন পিছন। এই মুহূর্তে আরিয়ানও সেই পুলটার এপারে দাঁড়িয়ে আছে। তারপর সেও ধীরে ধীরে পার হয়ে গেল ওপারে। কিছুটা দূরে যেতেই সে দেখতে পেল লালমরিচ হেসে হেসে মুখ ধুচ্ছে। কিছুক্ষণের জন্য হলেও আরিয়ানের চোখ আটকে যায় মিমের ঠোঁটের হাসির দিকে।
কিছুক্ষণ তাকিয়ে রইল আরিয়ান তার দিকে। বেশ কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আচমকা সামনে ফাটা স্পিকারকে দেখে চমকে উঠলাম আমি। এই রে, এখন এখানে একা পেয়ে মারবে নাকি আমায়? একদম কথা না বলে চুপি চুপি এখান থেকে যেতে হবে আমায়। এই ভেবে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম আমি। হঠাৎই মনে হলো কোথাও একটা আটকে গেছে উনি। তাই বলে উঠলাম, ওইভাবে তাকিয়ে কি দেখছেন বলুন তো? কারো কণ্ঠ শুনে আরিয়ান তার ভাবনা থেকে বেরিয়ে আসল। তারপর বলে উঠল, কই না, কিছু না তো। ও তা এখানে কি করছেন? তেমন কিছু নয়। ও ঠিক আছে, এই বলে আমি চললাম। এদিকে আরিয়ান শুধু তাকিয়ে রইল আমার যাওয়ার পানে। হঠাৎই আরিয়ান বলে উঠল, এখানে কি করছিলে? আরিয়ানের কথা শুনে থেমে গেলাম আমি। তারপর বলে উঠলাম, না তেমন কিছু নয়, ওই পুকুরটার কাছে আসছিলাম মুখ ধুতে। ও তবে এখন কোথায় যাচ্ছ? বাড়িতে। ও আচ্ছা, ওয়েট, একসাথে যাব, আমিও মুখ ধুয়ে আসি। আনমনে হেসে বললাম আমি। স্টার, ঠিক আছে। আরিয়ানের এমন স্বাভাবিক ব্যবহার আমার কেমন যেন লাগছে। উনি কি ভুলে গেলেন নাকি কাল রাতের বিষয়টা? যাক, ভালো হয়েছে, যেমনটা ভেবেছিলাম তেমন কিছু নয়। কিছুক্ষণের মধ্যে আরিয়ান চলে আসল। তারপর আরিয়ান আমার সামনে এসে বলে উঠল, চলো তাহলে যাওয়া যাক। কেন জানি মনের ভিতর কু ডাকছে, নিশ্চয় ডালমে কুচ কালা হে, না হলে এতটা স্বাভাবিক ব্যবহার ঠিক হজম হচ্ছে না তো। আমার ভাবনার মাঝেই আরিয়ান বলে উঠল, কি হলো, চলো। চলুন। তারপর আর কিছু না ভেবেই চললাম আমি আর আরিয়ান একসাথে। এবার সমস্যা হলো আরেকটা, এখন এই পুলটা কি করে পার করব? যদি পড়ে যাই, মান সম্মান তো সব ফালুদা হয়ে যাবে। বি পজিটিভ মিম। আরিয়ান আমার আগেই চলে গেছে। এখন আমি বাকি আছি। কি করে পার হব বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে আমি পড়ে যাব, তারপর আরিয়ান আমায় নিয়ে হাসাহাসি করবে। হঠাৎই আরিয়ান বলে উঠল, হেল্প লাগবে? না, আমি পারব। ঠিক আছে। তারপর আমিও আর কিছু না বলে আস্তে আস্তে চলে আসতে নিলাম। আর আমার প্রথম ভুল ছিল, আমি জুতো খুলিনি, যার পরিণতি কিছুটা দূর যেতেই ঠাসস করে পড়ে গেলাম আমি কাদা পানির ভিতর। ব্যাস, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হল। এদিকে আরিয়ান আমার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এই মুহূর্তে নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। নিজের দোষেই দোষী হলাম আমি। ওদিকে আরিয়ান হাসতে হাসতে বলল, এই জন্যই বলেছিলাম হেল্প লাগবে, কিন্তু মহারানীর তো হেব্বি অ্যাটিটিউড, যার পরিণতি এমন হয়েছে। এই বলে হাসতে লাগল আরিয়ান। আর আমি শুধু হাবলার মতো তাকিয়ে রইলাম। ধীরে ধীরে উপরে উঠতে নিলে আবারও পড়ে যাই আমি। অতিরিক্ত পিছলা নিচটা, যার কারণে আমি উঠতে পারছি না। এদিকে আরিয়ানের হাসির রেশ আরও বেড়ে যাচ্ছে। আর আমি শুধু চুপ করে বসে রইলাম। হঠাৎ আরিয়ান তার হাত বাড়িয়ে দিল আমার দিকে। তারপর বলে উঠল, হাত দেও। আমিও হাত বাড়িয়ে দিলাম তার দিকে। হঠাৎই মাথায় শয়তানি মার্কা বুদ্ধি আসলো আমার। প্রচুর হাসা হচ্ছিল না আমায় নিয়ে। এই ভেবে আরিয়ানের হাত ধরে দিলাম একটান, সাথে সাথে আরিয়ানও এসে পড়ল কাদা পানির ভিতর। তারপর আমিও হাসতে লাগলাম। এদিকে আরিয়ান পুরোই ভ্যাবাচেকা খেয়ে গেল। সে হয়তো ভাবতেও পারেনি লালমরিচ এমন কিছু একটা করবে। আরিয়ান বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, এটা কি হলো? প্রচুর হাসছিলেন না তার শোধ। পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা। আরিয়ানের কথা শুনে
আনমনে হেসে দিলাম দুজনেই। রান্নাঘরে দাঁড়িয়ে আছে রুহি। তার মায়ের সাথে কাজে হেল্প করছে সে। হঠাৎই সেখানে উপস্থিত হল সায়ান। কারণ সে আরিয়ানকে খুঁজছে। সায়ানকে চারিদিকে তাকাতে দেখে রুহি আসলো সামনে। এক বুক সাহস নিয়ে বলে উঠল, কাউকে খুঁজছেন ভাইয়া? আচমকা কোনো মেয়েলি কণ্ঠ শুনে ঘুরে তাকালো সায়ান মেয়েটির দিকে। এই প্রথম হয়তো সায়ান খেয়াল করল রুহিকে। রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, হুম আরিয়ানকে। ও আরিয়ান ভাইয়াকে। তাকে দেখেছিলাম কিছুক্ষণ আগে বাহিরে যেতে। ও ওকে। এতটুকু বলে সরে আসে সায়ান। আর রুহিও আর কিছু না ভেবে মুচকি হেসে তার কাজে চলে যায়। সিঁড়ি বেয়ে এক প্রকার দৌড়ে নিচে আসে জিসান। তারপর চিল্লিয়ে উঠল, দোস্ত আরিয়ানকে দেখেছিস? সকাল থেকে কোথাও দেখছি না। জিসানের কথা শুনে সায়ান বলে উঠল, ও নাকি বাহিরে গেছে। একা একা চলে গেল। জিসান। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামল তিশা। কারণ সে তার ওড়না খুঁজে পাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে নিজের ওড়না না পেয়ে অবাক সে। পরক্ষণেই পাশে মিমের ওড়না দেখে সে বুঝে গেছে তারটা মিম নিয়ে গেছে। তাই সে খুঁজছে মিমকে। তিশা সিঁড়ি বেয়ে নিচে নামতেই জিসান আর সায়ানকে একসাথে দেখে কিছু না বলেই চুপচাপ হেঁটে যেতে লাগল। এই মুহূর্তে তিশা জিসানের উপর রেগে আছে। শুধু মায় তার জন্য কালকে রুহি আর মিমের কাছে হেনস্থা হয়েছে সে। তাই একটু রেগে সে মুখ ঘোমরা করে নিচে নামছে তিশা। এদিকে জিসান তিশাকে দেখে একটা দাঁতকেলানি হাসি দিল। কিন্তু তিশা সেদিকে কোনো লক্ষ্য না দিয়ে মুখ ফুলিয়ে চলল। জিসান হয়তো বুঝতে পেরেছে তিশা তার ওপর রেগে আছে। তিশা হাঁটতে হাঁটতে রুহির কাছে গিয়ে দাঁড়াল। তারপর বলে উঠল, মিম কই রে? আমি জানি না তো, সকাল থেকে দেখিনি ওকে। রুহি। এমন সময় দরজার সামনে এসে উপস্থিত হল আমাদের কাঁচা মরিচ আর ফাটা স্পিকার। তাদের দুজনের অবস্থা দেখে সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল। সবার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসল, তোদের এমন অবস্থা কেমন করে হলো? সবার এমনভাবে তাকিয়ে থাকা দেখে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলাম, আরে চাপ নিয়েন না, বেশি কিছু হয়নি, জাস্ট কাদা পানির ভিতর পড়ে গেছি। আমার কথা শুনে জিসান আমাদের সামনে এসে বলে উঠল, দুজনে একসাথে? না একসাথে নয়, প্রথমে আমি তারপর ওনার হা। আর কিছু বলতে পারলাম না তার আগেই আরিয়ান দমক দিয়ে বলে উঠল, তুমি চুপ কর। আরিয়ানের দমক শুনে আমি মুখ হাত দিয়ে চুপ। আরিয়ান জিসানের দিকে তাকিয়ে বলে উঠল, বলবো পরে, আগে চেঞ্জ করে আসি। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, আর তুমিও যাও। দমক দিয়ে আমিও আর কোনো কথা না বলে সোজা দৌড়ে রুমে। উপরে উঠতে নিলে হঠাৎই তুলির বস্তা থুককু তুলি আপুর সাথে ধাক্কা লেগে যায় আমার। ধাক্কা লাগতেই সে চেঁচিয়ে বলে উঠল, ইউ স্টুপিড গার্ল, এগুলো কি করলে? আমার হাতে কাদা লেগে গেছে। সরি, আমি আসলে খেয়াল করিনি। রাখো তোমার সরি, পুরো হাতটা নোংরা করে দিছো তুমি। আর এভাবে সকালবেলা কাদা মেখে কোথা থেকে আসছো তুমি? ফাটা স্পিকারকে জিজ্ঞেস করুন, সব ওনার জন্য হয়েছে। এতটুকু বলে আমি দৌড়। এদিকে তুলি ভাবছে ফাটা স্পিকার সেটা আবার কে? তুলি সামনে তাকাতেই অবাক, কারণ আরিয়ানও যে কাদা মেখে ভূত হয়ে আছে। তুলি কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান বলে উঠল, আমি ফ্রেশ হয়ে আসি তারপর বলবো। এতটুকু বলে আরিয়ানও গো। এদিকে সায়ান, রুহি, জিসান, তিশা, তুলি সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে আছে। বিষয়টা কি হলো সব যেন তাদের মাথার উপর দিয়ে গেল। হঠাৎই জিসান বলে উঠল,
ব্যাপারটা কি হলো দুজনেই পড়ে বলবে বলে চলে গেল। কিন্তু সকালবেলা দুজনে একসাথে এইভাবে কি করছিল? জিসানের কথা শুনে তুলির মোটেও ভালো লাগেনি বিষয়টা। সকালে সবার সাথে ব্রেকফাস্ট করে রুমে আসলাম আমি, তিশা আর রুহি। ওদের মনে একটাই প্রশ্ন, সেটা হলো তখন কি হয়েছিল। ওরা বিছানায় বসে পড়ল। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আয়নার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে গানটা গাইলাম আমি। এমন সময় তিশা বলে উঠল, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। চেঁচিয়ে। তিশার গান শুনে হাসতে হাসতে শেষ আমি আর রুহি। তারপর রুহিকে বলে উঠলাম, আমি স্টার, তুই ও একটা গানা, তা না হলে সকালের পার্টি জমবে না। রুহি আমার কথা শুনে হেসে বলল, ঠিক আছে হুম, 1 2 3। বিধি তুমি বলে দেও আমি কার একটি মনের দুজন দাবিদার। চেঁচিয়ে। রুহির গান শুনে হেসে দিলাম তিশা আমি দুজনেই। তারপর রুহি আর তিশা দুজনেই বলে উঠল, এখন বল কি হয়েছিল তখন, তোরা দুজন ওইভাবে ভূত কেন হয়েছিলি? হুম তোরা শুনবি। আমি। হুম বল। রুহি। শুনতাই হবে। আমি। হুম। দুজনেই একসাথে। ঠিক আছে কাছে আয় বলছি। আমি। আমার কথা শুনে তিশা অবাক হয়ে বলল, কাছে আসতে হবে কেন? আরে বুঝো না কেন, সিরিয়াস কিছু কানে কানে বলবো। আমার কথা শুনে ওরা দুজনেই একসাথে কাছে এসে দাঁড়ালো। তারপর আমি ওদের কানের কাছে আমার মুখটা নিয়ে আমার এক কানে হাত দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, সময় পাইলে টাঙ্কি মারছে। ওহ বন্ধুগণ, সময় পাইলে টাঙ্কি মারছে। চলবে।